সকল ছাত্রছাত্রীদেরকে বিটিএস একাডেমি এই অনলাইন চ্যানেলে বিটিএস একাডেমি অর্থাৎ বেস্ট টিচিং স্কিলস একাডেমি এই অনলাইন চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম একাদশ শ্রেণীর সিলেবাস সংক্রান্ত বিষয়, যে একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টার আছে সেই প্রথম সেমিস্টারে কি কি বিষয় বা কোন কোন জায়গাগুলো পড়তে হবে। এই প্রথম সেমিস্টারে 3টে ইউনিটের কথা বলা হয়েছিল। আজ আমি ঠিক তার পর থেকেই যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হলো প্রথম সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাচীনকালের ইতিহাসের যুগ বিভাজন। তাই আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেই টপিকটি হলো প্রাচীনকালের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি, এবং সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। বা যদি আমরা বিষয়টিকে আরো ঘুরিয়ে বলি যে প্রাচীনকালের ইতিহাসে যুগ বিভাজনের বর্ণনা দাও। প্রাচীনকালে যুগটাকে কিভাবে বিভক্ত করা হয়েছিল তার একটা বর্ণনা দেওয়ার কথা এখানে বলা হয়েছে। এটা অবশ্যই একাদশ শ্রেণীর সিলেবাসের সঙ্গে সংযুক্ত, কিন্তু তাহলেও একটা কথা বলা যায় যে শুধুমাত্র একাদশ শ্রেণীর সিলেবাসের সঙ্গে যুক্ত তাই নয়, যারা ইতিহাসকে ভালোবাসো বা ইতিহাস সম্পর্কে বিভিন্ন তথ্য নিতে চাও বা জানতে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু এই যুগ বিভাজনের বিষয়টা জেনে রাখা অবশ্য কর্তব্য। কারণ যদি যুগ বিভাজনটা আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে ইতিহাসের ক্রোনোলজিক্যাল যে বিষয় অর্থাৎ সময় সম্পর্কে যে ধারণা এটা সম্পর্কে আমরা কিন্তু একটা স্পষ্টত জানতে পারব। কাজেই এই যে যুগ বিভাজনের কথা বলা হচ্ছে এই সম্পর্কে আলোকপাত করতে গেলে প্রথমেই যে বিষয়টি বলতে হয় সেটি হলো প্রাচীনকালের ইতিহাসের যুগ বিভাজনকে সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়। যেটি আমি আগের দিন সিলেবাস আলোচনা করতে গিয়ে বলেছিলাম, সেখানে 3 ধরনের যুগ বিভাজনের কথা বলা হয়েছে। একটি হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, দ্বিতীয় প্রায় ঐতিহাসিক যুগ এবং তৃতীয় ঐতিহাসিক যুগ। আজ আমি আমার এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এই 3টে যুগ সম্পর্কে, এই 3টে যুগের সময়কাল, তাদের বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু বিষয়ে আমি তোমাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। অবশ্যই এই ক্লাসটি তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা এই ক্লাসটি করলে স্পষ্টত তোমরা প্রাচীন ভারতের, শুধু ভারত বললা হবে না, প্রাচীন কালের যে যুগ বিভাজন সে সম্পর্কে তোমরা জানতে পারবে। তো প্রথমেই যুগ বিভাজনের যে বিষয়টি আছে সেটি হলো প্রাগ ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক যুগ বলতে আমরা কি বুঝি? সর্বপ্রথম প্রাগ ঐতিহাসিক যুগ সম্পর্কে আলোচনা করতে হলে এই যুগের সংজ্ঞা আমাদের জানা প্রয়োজন আছে, যে প্রাগ ঐতিহাসিক যুগ বলতে আমরা ঠিক কি বুঝি। যদি প্রাগৈতিহাসিক যুগের সংজ্ঞা প্রসঙ্গে আমরা বলি যে মানব সংস্কৃতির সূচনা কাল থেকে শুরু করে ইতিহাসের লিখিত উপাদানের আবিষ্কারের পূর্বের সময়কালকে সাধারণভাবে প্রাগৈতিহাসিক যুগ বলে চিহ্নিত করা হয়। অর্থাৎ এই সময়কালে কোনো লিখিত উপাদান পাওয়া যায় না। তাহলে বিষয়টা কি ক্লিয়ার হলো আমাদের মধ্যে, যে একটা সময় যখন মানব সংস্কৃতির সূচনা ঘটেছে সেই সময়কাল থেকে মানবের যে মানব সংস্কৃতি, আজকে আমরা যে মডার্ন মানুষ দেখতে পাচ্ছি, বিভিন্নভাবে আমরা উন্নত সমাজ ব্যবস্থা দেখতে পাচ্ছি, কিন্তু একটা সময় তো এই সমাজ ব্যবস্থা উন্নত ছিল না। সেই সময়কালে কিন্তু লক্ষ্য করা গেছে যে মানুষ একদম কিভাবে আদিম মানুষ কিভাবে তারা গুহা জীবন থেকে আস্তে আস্তে বিভিন্নভাবে তারা তাদের জীবনকে পরিবর্তন করেছে, সমাজের চাহিদার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছে, কিভাবে তারা উত্তরণ ঘটিয়েছে, সেই বিষয়টিকেই কিন্তু বলা হচ্ছে মানব সংস্কৃতির বিবর্তন। এই যে মানব সংস্কৃতির সূচনা কাল থেকে শুরু করে প্রথম যখন মানব সংস্কৃতি সৃষ্টি হয়েছিল
সেই সূচনাকাল থেকে শুরু করে আমরা যখন লিখিত উপাদান আবিষ্কার হচ্ছে বা লিখা কোনো কিছু বিষয় আমরা পড়ে যখন আমরা সেই যুগের সম্পর্কে তথ্য লাভ করছি, তার আগে পর্যন্ত যে বিস্তীর্ণ সময়কাল, এই সময়কালটাকে সাধারণভাবে প্রাগ ঐতিহাসিক যুগ বলা হয়। অর্থাৎ ইতিহাসেরও পূর্বে, ইতিহাসেরও প্রাগ অর্থাৎ প্রাক অর্থাৎ পূর্বে, ইতিহাসেরও পূর্বের যে সময়কাল, যে সময়কালের ইতিহাস আমরা অনুমানের ভিত্তিতে, ধারণার ভিত্তিতে আমরা যে সময়কাল ইতিহাস জানতে পারি, সেই সময়কালটাকেই প্রাগ ঐতিহাসিক যুগ বলা হচ্ছে। মূলত এই সময়কাল সম্পর্কে গবেষকরা কেউ বলেন 8 লক্ষ বছর আগে, কেউ বলেন 6 লক্ষ বছর আগে, বিভিন্ন বিষয়ে কিন্তু এই সময়কালের কথা বলা হচ্ছে। আরও পরিষ্কার করে বললে এই প্রাগৈতিহাসিক যুগ বলতে প্রস্তর যুগের কথা বলা হচ্ছে, যখন মানুষ পাথরের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি এবং বিভিন্ন হাতিয়ার দ্বারা ব্যবহার করত। প্রাগ ঐতিহাসিক যুগ আমরা বলছি, এই প্রাগ ঐতিহাসিক যুগের নামকরণ কিভাবে হলো, বা এই যুগটা, এই ধরনের নামকরণ কে প্রথম করলো, এটা একটা আমাদের জানার বিষয়। বলা হচ্ছে যে 1830-এর দশকে একজন ফরাসি প্রত্নতত্ত্ববিদ, যার নাম হচ্ছে পল তুর্নাল, তিনি সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন। তিনি দক্ষিণ ফ্রান্সের একটি গুহায় যে প্রাপ্ত প্রাচীন নিদর্শনগুলি ছিল, সেই নিদর্শনগুলির বর্ণনা দিতে গিয়ে, তিনি সেই নিদর্শনগুলির বর্ণনা প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেছেন এগুলি হলো প্রাক ইতিহাস যুগের। অর্থাৎ তিনি 1830-এর দশকে সর্বপ্রথম এই কথাটির নামকরণ করেছিলেন। পরবর্তীকালে অবশ্য ইংরেজি ভাষায় প্রথম এই শব্দটি ব্যবহার করেন যিনি, তার নাম ড্যানিয়েল উইলসন। তিনি 1851 খ্রিস্টাব্দে এই প্রাগৈতিহাসিক কথাটি ইংরেজি ভাষায় ব্যবহার করেছিলেন। তো এই যে প্রাগৈতিহাসিক যুগের কথা আমি বলছি, এই প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে জানতে হলে আমাদের কাছে উপাদান কি আছে। আমি প্রথমেই বলেছি যে কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, এই সময়কালের ইতিহাস জানার জন্য কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, এটা আমি আগেই উল্লেখ করেছি। তাহলে আমরা জানছি কিভাবে, এই ইতিহাসের কি সত্যি কি কোনো উপাদান নেই, কোন জায়গা থেকে আমরা জানতে পারবো? তো এ প্রসঙ্গে বলতে গেলে দুটি বিষয় এখানে উঠে আসবে। এক হচ্ছে লিখিত উপাদানের অপ্রতুলতা, অর্থাৎ এই সময় মানুষ অক্ষর বা লিপির ব্যবহার জানতো না, যে অক্ষর বা লিপি আছে তার ব্যবহার কিন্তু এই সময়কালে মানুষ জানতো না, বা কোনো লিখিত বিবরণ এই সময়কালের আবিষ্কৃত হয়নি। অর্থাৎ উপাদানের একটা বড় অভাব, একটা অপ্রতুলতা লক্ষ্য করা যাচ্ছে লিখিত উপাদানের অভাবের কারণে। তাহলে দ্বিতীয় যে বিষয়টি আমরা এই সময়কালের তথ্য জানতে পারি, সেটি হচ্ছে এই সময়কালে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে আমরা এই সময়কালের কথা জানতে পারি। মানুষের আবিষ্কৃত এবং ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র, মানুষ সেই সময়কালে যে সমস্ত জিনিস আবিষ্কার করেছিল এবং তারা ব্যবহার করত, যেমন বিভিন্ন গৃহস্থালির সরঞ্জাম, হাতিয়ার, বিভিন্ন মৃৎপাত্র এবং তাদের বাসস্থান, তথ্য সংগ্রহ করে তা যেগুলো মূলত এই ধরনের জিনিসগুলো তৈরি করা হয়েছিল মূলত পাথর দিয়ে, পাথরের তৈরি তাদের বিভিন্ন জিনিসপত্র, সেগুলি সংগ্রহ করে তার উপর ভিত্তি করে কিন্তু এই ইতিহাস রচনা করার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। তো এই যে প্রাগৈতিহাসিক যুগ বা যেটাকে প্রস্তর যুগ বলা হচ্ছে, এই সময়কালে কিন্তু মানুষ যে হাতিয়ারগুলি ব্যবহার করত, সেই হাতিয়ারগুলি ছিল পাথরের তৈরি। সেই হাতিয়ারের উপর নির্ভর করে এই যুগকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। এই যুগকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ কোন সময়কালটাকে বলা হচ্ছে, যদিও এটা ডিটেলস আলোচনা করতে গেলে অনেক বড় বিষয়, কিন্তু আমাদের ক্লাস 11-এর ক্ষেত্রে অত ডিটেলস আলোচনা করার দরকার নেই, জাস্ট আমরা টাচ করে বেরিয়ে গেলেই আমাদের হবে। এখানে প্রাচীন প্রস্তর যুগ বলতে বলা হয় সময়কালটা আনুমানিক খ্রিস্টপূর্ব 2 লক্ষ থেকে 10,000 অব্দ পর্যন্ত সময়কালকে প্রাচীন প্রস্তর যুগ বলে তুলে ধরা হচ্ছে। আর খ্রিস্টপূর্ব আনুমানিক, টোটালটাই আনুমানিক, কিন্তু যেহেতু কোনো লিখিত তথ্য, কোনো সময়কালের কোনো সন তারিখের উল্লেখ কোথাও করা নেই,
তাই বিষয়টা সবটাই কিন্তু অনুমানের ভিত্তিতে বা আনুমানিক। তো এই অনুমানের উপর নির্ভর করে বলা হচ্ছে যে প্রাচীন প্রস্তর যুগের সময়কাল 2 লক্ষ থেকে 10,000 অব্দ, কেউ বলেন 6 লক্ষ থেকে 10,000, কেউ বলেন 8 লক্ষ থেকে 2 লক্ষ, বিভিন্নভাবে মতামত কিন্তু এখানে আসে। দ্বিতীয় যে এই প্রাগৈতিহাসিক যুগ বা প্রস্তর যুগের দ্বিতীয় যে বিভাগ সেটি হচ্ছে মধ্য প্রস্তর যুগ। এই মধ্য প্রস্তর যুগের সময়কাল আনুমানিক মনে করা হয় খ্রিস্টপূর্ব 8,000 থেকে 4,000 অব্দ পর্যন্ত। আর 3 নম্বর যেটি হচ্ছে লাস্ট এই যুগের নব্য প্রস্তর যুগ, এই সময়কালটা আনুমানিক খ্রিস্টপূর্ব 4,000 থেকে 1800 অব্দ বলে মনে করা হয়। অর্থাৎ এই প্রস্তর যুগকে মূলত 3টি ভাগে বিভক্ত করা হচ্ছে এবং এই প্রাগৈতিহাসিক যুগের তথ্য কিন্তু এখান থেকে উঠে আসছে। তো এই যে প্রাগৈতিহাসিক যুগের আলোচনা করা হলো, এই যুগের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, যেটাও কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন আছে যে এই যুগের বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল যেটা কিন্তু আমাদের জানতে হবে। কি না, এই সময় 1 নম্বর বৈশিষ্ট্য হিসেবে যেটা আমি বারবার প্রথম থেকে বলে আসছি, প্রথম বৈশিষ্ট্য যে এই সময়ের কোনো লিপি বা অক্ষর আবিষ্কৃত হয়নি, তাই লিখিত উপাদান পাওয়া যায় না। 2, ভারতের প্রাক হরপ্পা যুগ ছিল প্রাগৈতিহাসিক যুগ, অর্থাৎ হরপ্পা সভ্যতার পূর্বের যে যুগ সেই সময়কালটিকে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। 3, এই সময় মানুষ বলতে সাধারণত গুহা মানুষ এবং পশু বলতে ডাইনোসরের কথা উল্লেখ করা আছে। সেই সময়কালে মানুষ গুহার মধ্যে বসবাস করত, পাহাড়ের সেই গুহার কথা, গুহা মানুষের কথা উল্লেখ করা হয়েছে এবং এখানে ডাইনোসরের কথা বলা আছে। আর এই সময় 4 নম্বর বৈশিষ্ট্য, যেই সময় মানুষ পাথরের তৈরি বিভিন্ন হাতিয়ার এবং জিনিসপত্র ব্যবহার করত। তারা জিনিসপত্রটি ব্যবহার করত, সেগুলো ছিল মূলত পাথরের তৈরি, পাথর দিয়ে সেগুলোকে তৈরি করা হতো। 5 নম্বর, এরা কিন্তু কোনো ধাতুর ব্যবহার জানতো না। যে ধাতু আমরা পরবর্তীকালে আমরা যে তামা, ব্রোঞ্জ, লোহা থেকে শুরু করে বিভিন্ন যে ধাতু আবিষ্কৃত হয়েছে, সেই ধাতুর ব্যবহার কিন্তু এরা খুব একটা জানতো না। আর এরা মূলত প্রথম দিকে যাযাবর জীবনযাপন করত এবং পশুপালন এবং খাদ্য সংগ্রহ করত। এরা যাযাবর জীবনযাপন করে, পশুপালন করে, খাদ্য সংগ্রহ করে তাদের জীবন অতিবাহিত করত। অবশ্য শেষ দিকে নব্য প্রস্তর যুগে এরা কৃষিকাজ শিখেছিল, এই সময়কালটাকে এরা খাদ্য উৎপাদন করতে শিখেছিল, যে কারণে গবেষকরা এই যে তাদের খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হলো, তারা যে এইভাবে চাষ আবাদ করতে শিখলো, এই কারণে গবেষকরা এই সময়কালটাকে, এই যে একটা যুগান্তকারী পরিবর্তন ঘটলো, এই পরিবর্তনে গবেষকরা নব্য প্রস্তর যুগের বিপ্লব বলে অভিহিত করেছেন। তাহলে মূলত আমরা যেটুকু বুঝতে পারলাম যে প্রাগৈতিহাসিক যুগ বলতে যে সময়কালে কোনো ধাতুর ব্যবহার হয়নি, মূলত পাথরের ব্যবহার প্রচলন ছিল এবং যে সময়কালের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, সেই সময়কালটাকেই প্রাগ ঐতিহাসিক যুগ বলে অভিহিত করা হয়। আমরা তাহলে আজকে এই ভিডিওর মধ্যে প্রাচীনকালের যে যুগ বিভাজন তার প্রথম পর্যায় অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগ সম্পর্কে আলোচনা করলাম। এই যুগ বিভাজনের আর যে 2টি পর্যায় আছে, প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ, সে সম্পর্কে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই পরের ভিডিও তোমরা দেখবে, যেখানে তোমরা পরবর্তী পার্ট 2টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। অবশ্যই তোমরা এই বিটিএস একাডেমির অনলাইন চ্যানেলের সঙ্গে থাকো।